সঙ্গে আমাদের কিছু বাড়তি যাবে। 100 দিনেরটা 200 দিন করতে হবে কাজ। 200 টাকা মজুরিতে চলে না, ওটা 600 টাকা করতে হবে। আর পেনশন দিয়ে 1-1.5 টাকা করে দিচ্ছে, সেটাকে 6000 টাকা করতে হবে। সে পেয়ে যাবে। তুমি এখানে বসে কোনো কাগজ দেখে দেখো দেখো, মাঝে মাঝে আনন্দবাজারে দেখি কেটে গেল, এরকম হয়ে গেল কেন? এগুলো ফালতু খরচা। এটা এরকমই আসবে, গরিব মানুষকে দেওয়া হলো ফালতু খরচা। লেখাটা এরকমই আসবে, আর ওখানে দিলে তো লেখাটা সোজা আসছে। তাদেরকে কুড়ে করে রাখা, অ্যাঙ্গেলটা ঠিক হবে। ফালতু টাকা ব্যয় করলে অ্যাঙ্গেলটা ঠিক হবে। দেশের খুব বেশি উন্নয়ন হয় না। উদারবাদী অর্থনীতি, যে অর্থনীতিতে আমরা চলছি, নামে উদার, কিন্তু গরিবের কাছে সেটা খুব বজ্র কঠিন। উদারবাদী অর্থনীতি নামটা শুনতে ভালো। এই অর্থনীতি মানে গরিবের জমি কেড়ে নাও, সেখানে আম্বানিকে ঢোকাও। উদারবাদী অর্থনীতি মানে যন্ত্রপাতি ঢুকবে, ক্ষেত মজুরের কাজ কমবে। উদারনীতি অর্থনীতি মানে চাষির ধানের দাম কমিয়ে দাও, বাড়বে না। উদারনীতি অর্থনীতির মধ্য দিয়ে মুদ্রাস্ফীতি বাড়াও, জিনিসের দাম আগুন হোক। এই উদারনীতি অর্থনীতি যারা পরিচালনা করেন, তারা গরিবকে ভর্তুকি দিতে রাজি নন। ভোট বড় বালাই, তাই প্রতিশ্রুতি দিতে হয় আমাদের শাসক পার্টিকে যে ভোটে আসলে এটা করব ওটা করব। এই যে দাবি সনদে আছে, এগুলো হলো বিজেপি তৃণমূলের প্রতিশ্রুতি দেওয়া কর্মসূচি, সেটা পালন হচ্ছে না। আমরা এই দাবিগুলো করছি। এই দাবির সমর্থনে একাংশ ক্ষেতমজুর গ্রামের গরিব মানুষ এখানে এসছেন। আমাদের দায়িত্ব নিতে হবে, এই প্রচারটাকে আমাদের জনপ্রিয় করতে হবে, কার্যকরী করতে হবে। আমাদের কি যুক্তিসঙ্গত দাবি নেই এই প্রচারে? আচ্ছা, 100 দিনের কাজ 200 দিন করতে গেলে আমাদের বাজেটে এক বছরে 3,75,000 কোটি টাকা খরচা হয়। আমাদের সব গরিবকে যদি 1,60,000 টাকার ঘর দেওয়া হয়, যাদের ছাদ নেই, তাহলে হয়তো 4.5-5 লক্ষ কোটি টাকা খরচা হবে। সবাইকে যদি গরিব মানুষ, ছেলে দেখে না, বৌমা দেখে না, বাড়িতে যখন 60 বছর ক্ষেত মজুর গরিব চাষি হয়ে যায়, সে তখন গোয়াল ঘরে অনেক ক্ষেত্রে আশ্রয় নিতে বাধ্য হয়। মানে একেবারে দেখতে মানুষ, কিন্তু বুড়ো গরুর যেমন কোনো দাম নেই, নাঙল চষতে পারে না, কসাইখানায় চলে যায়, তেমনি বুড়ো ক্ষেত মজুরের গতর না থাকলে তার কোনো মূল্য নেই, সংসারেও মূল্য নেই। যে সম্পদ তৈরি করছে নাঙলের ডগায়, খেতে খামারে, শেষ পর্যন্ত অসুখে বিসুখে, তাবিজে কবজে, কবিরাজ, বিভিন্ন জায়গায় জল পোড়া তেল পোড়া খেয়ে তার মৃত্যুর দিকে সে চলে যাচ্ছে। তাকে যদি আমরা 6,000 টাকা করে দিই, ভারতবর্ষে এরকম 12-13 কোটি লোক হবে, তাতে 4 লক্ষ কোটি টাকা খরচা হবে। মোট কত হবে? 10 লক্ষ কোটির বেশি হবে যারা উৎপাদন করছে। এক আম্বানি, মোদি একটা লোক আম্বানি, তার ব্যাংকের টাকা মুকুব করিয়ে দিয়েছে 6 লক্ষ কোটি। এক বিজয় মালিয়া, এরকম মোদির দোস্ত, পেয়ারের দোস্ত,
বিজেপির ফান্ডে আরএসএস এর ফান্ডে টাকা দেয় আর ব্যাংকের টাকা লোপাট করে বিদেশে যায়। তারা মেরে দিয়ে চলে গেছে 13 লক্ষ কোটি টাকা। এদের যা প্রতি বছর ব্যাংকের ঋণ নেওয়া টাকা মুকুব করে দেয়, তার যদি 10 ভাগের 1 ভাগ টাকা এই প্রকল্পগুলোয় খরচা করে, তাহলে গরিব বেঁচে যায়। 4টে পয়সা গরিবের হাতে আসে। যে গরিব একটার বেশি 2টো জামা কিনতে পারে না, সে কিনবে, বাজারটাও বাড়বে। জলপাইগুড়ির ছেলেপুলে কারখানায় কিছু কাজও পায়, সে কাজ করছে না। মমতা চুরি করবে এটা সবাই জানে। ও ভোটটা করেছে সারদার টাকা নিয়ে। বিজেপি বড় টাকা সবাই জানে। পুঁজিপতিদের আদানি আম্বানি নির্বাচনের জন্য পার্টি ফান্ডে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিজেপির ফান্ডে আসছে। প্রশ্ন করলে বলবে অডিট হবে না, এটা অডিট করা যাবে না, সংসদে বলা যাবে না। এত করেও পাচ্ছে না। এই যারা খুব আশঙ্কিত, আশঙ্কা আছে আমাদের, ধর্মের নামে মানুষকে ভাগ করছে যাতে মানুষ মজুরির কথা না বলতে পারে। গ্রামে গ্রামে গিয়ে বিজেপিকে ভোট হবে। ভগবানের মন্দির তো হলো, আমরা খুশি। যতই বিতর্কতা খুশি, হিন্দুরা খুশি। কিন্তু বড় 2 কোটি চাকরি কোথায় গেল জবাব দিতে হবে এখানকার এমপিকে। এই এমপি মোদীকে এনে, অমিত শাহকে এনে জলপাইগুড়ি শহরে বলে গেছিল 2 কোটি বছরে চাকরি দেব। রাম মন্দির তো হলো, এই 2 কোটির মধ্যে তো জলপাইগুড়ির ভাগে 5000 চাকরি পড়বে। কটা লোক পেয়েছে কেন্দ্রীয় সরকারের চাকরি? জলপাইগুড়ির ধূপগুড়ির কৃষককে প্রশ্ন করতে জবাব দিতে হবে। বিজেপির নেতাদের রামের নামে ভুলিয়ে দেবে, ভগবানের স্থান মন্দিরে তুমি ভুলিয়ে দেবে। কেন ধূপগুড়ির চাষি আত্মহত্যা করে ধানের দাম না পেয়ে? কেন আজকে জলপাইগুড়ি চা বাগানের শ্রমিকরা যারা নেচে নেচে তৃণমূলকে ভোট, বিজেপিকে ভোট দিয়েছিল, হিন্দু বানিয়ে দিয়েছিল আদিবাসীদের, কেন চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ে না? কেন তাদের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে? কেন তাদের ইলেকট্রিক লাইন বন্ধ করে দেওয়া হয়েছে? কেন তাদের ছেলে মেয়েদের আজকে বাসে করে স্কুলে নিয়ে যাওয়া হয় না? কেন চা বাগানের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে? জবাব দিতে হবে বিজেপির নেতা। গ্রামের ক্ষেত মজুরকে যারা কাজ পাচ্ছে না, মমতার চুরির জন্য আজকের টাকা বন্ধ করে দিয়েছেন অজুহাত দেখিয়ে, সেই এমপিকে বলতে হবে কেন ধূপগুড়িতে 33 কোটি টাকা কাজ করে টাকা মেরে দিয়েছে তৃণমূল আর স্ট্যাম্প মেরে দিয়েছে হলো মোদী। কেন টাকা পায় না? জবাব দিতে হবে, জবাব চাইতে হবে। শুধু রামের নাম করে, ভগবানের নাম করে মানুষের ভুকা পেটকে বেশি দিন বন্ধ রাখা যাবে না। হিটলার করেছে, পারেনি। ইন্দিরা গান্ধী এক সময় করেছে জরুরি অবস্থা করে, পারেনি। মানুষের পেটের জ্বালা বড়। পশ্চিম বাংলার মানুষ, ভারতের মানুষ আজকের খাদ্যে 121টা দেশের মধ্যে 111 নম্বরে। বাংলাদেশের থেকে আমরা খাদ্যে পিছিয়ে, পাকিস্তানের থেকে আমরা খাদ্যে পিছিয়ে, আমরা স্বাভাবিক কারণে শুধুমাত্র ধর্মের কথা বলে মানুষকে ভুলিয়ে রাখা যাবে না।
ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে স্পষ্টভাবে আমরা বলতে চাই, লড়াইটা কঠিন। আমাদের অত ধর্ম নিয়ে বলার দরকার নেই। বিবেকানন্দর কথা, জীবকে যে ভালোবাসে সেটাই হলো আসল। সবচেয়ে বলিষ্ঠ উন্নত জীব মানুষ। মানুষের রুটি রুজির জন্য আমরা লড়ব। বিবেকানন্দ সেই কথা বলেছেন, মানুষকে ভালোবাসো, মানুষের উন্নয়নের জন্য কাজ করো। আমরা বিবেকানন্দকে বিজেপির হতে ব্যবহার হতে দেব না। তাই আমরা বলতে চাই, লড়াইটা আজকে প্রধান। এই লড়াই আমাদের ক্ষেত মজুর ইউনিয়ন বাংলা জোড়া শুরু করেছে। সেই লড়াই হবে কলকাতার ব্রিগেড ময়দানে ইনসাফ যাত্রায়। মানুষকে যে এতদিন একেবারে বিভ্রান্ত করে রেখেছে, শুধু মন্দির মসজিদ নিয়ে একটা নতুন এজেন্ডা তৈরি হয়েছে। লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়ার এজেন্ডা, ক্ষেত মজুরদের এজেন্ডা, গরিবের এজেন্ডা, বেকারদের এজেন্ডা। সেই এজেন্ডাকে আমাদের ক্ষেত মজুর ইউনিয়নের গ্রামে গঞ্জে ঢোকাতে হবে। নিবিড় ভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করে আমাদের ছোট বড় আন্দোলন করতে হবে। তারপরে সেই আন্দোলন প্রতিরোধের চেহারা দিতে হবে। প্রতিরোধ বাংলা জানে। লাল ঝান্ডা প্রতিরোধ করে জমি পেয়েছে। লাল ঝান্ডা প্রতিরোধ করেই পশ্চিম বাংলায় বামপন্থী আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। ক্ষেত মজুর ইউনিয়ন অন্যান্য মানুষকে সঙ্গে নিয়ে সেই প্রতিরোধের আন্দোলনে আগামী দিনে সামিল হবেন, এই কথা বলে যারা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তারা সংগ্রামের বার্তা নিয়েই গ্রামে গ্রামে ফিরে যাবেন, এই কথা বলে সবাইকে ধন্যবাদ, নমস্কার, আদাব জানিয়ে, জোহর জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।